ভাই। পেছন থেকে ডাকে সিয়াম। বলো, কোনো খবর আছে? ভাই, রিজনকে খুঁজে পাওয়া গেছে। কথাটা শুনে সাথে সাথে ঘুরে তাকায় আহিল। অনেক দিন ধরেই খুঁজে যাচ্ছে রিজনকে। ওর মা বোনের মৃত্যুর খবর পেয়ে হয়তো নিজেই বেরিয়ে আসবে ভেবেছিল, কিন্তু না। তারপরও রিজন আসেনি। অনেক খুঁজে ওকে পাওয়া। আহিল জানে রিজনকে পেলেই কিছু একটা জানা যাবে। কোথায় এখন? জায়গা মতো চলেন। আহিল আর সিয়াম দ্রুত বেরিয়ে পড়ে। আহিলের গোপন বাংলোতে রিজনকে রাখা হয়েছে। আহিল দ্রুত পায়ে বাংলোর ভেতর প্রবেশ করে, দেখে রিজনকে বসিয়ে রাখা হয়েছে একটা চেয়ারে। ওর চারিদিকে আহিলের লোকেরা। আহিল আসতেই সবাই সরে দাঁড়ায়। আহিল হেঁটে রিজনের সামনে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে। এই মুহূর্তে নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না আহিল। আহিল বসতেই রিজন ওর দিকে তাকায়। ওর হাত পা বাঁধা। কেন এসছিস? আমি কিছু জানি না, আমাকে কোনো প্রশ্ন করবি না। আমি তো কিছু বলিনি। তুই যেহেতু বলছিস তুই কিছু জানিস না, তার মানে তুই সব জানিস। না, জানি না, তুই আমার মেরে ফেল। আহিল কিছুটা এগিয়ে যায়, তারপর রিজনের শার্টের কলার চেপে ধরে। মানলাম তুই আমাকে দেখতে পারিস না, তাই বলবি না, কিন্তু তোর মা বাবা, ছোট বোন, ওদের কথা যে মেরে ফেলবো, ওদের শাস্তির কথা তো ভাব। আহিলের কথা শেষ হতেই রিজন শব্দ করে হেসে ওঠে। ওর হাসিতে অবাক হয় উপস্থিত সবাই। তোর কি ধারণা আমার মা বোনকে নিয়ে ব্ল্যাকমেল করলেই তোকে সবটা বলে দেবো? আর মা বোন, কিসের মা বোন? ওরা যদি আমার মা বোন হইতো তাহলে কি আমি এই নিষ্ঠুর হতে পারতাম? কি বলতে চাইছিস তুই? শালা তুই চুপ কর, আমাকে একদম প্রশ্ন করবি না। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার মা বোন নাই, ওনারাকে কেউ না আমার। উপস্থিত সকলে অবাক হয়ে যায়। ওরা ওর মা বোন না মানে? আহিল তো সে ছোট থেকেই রিজনকে চেনে। তাহলে কিছুটা কিছু তো একটা আছে যেটা এই মুহূর্তে রিজন বলছে না। তবে সত্যিটা আহিলের জানা প্রয়োজন। রুদ্র কোথায়? এই খুনের সাথে তুই জড়িত, তাই না? বলবো না, আমাকে পারলে প্রাণে মেরে দে। আহিলের প্রচুর মেজাজ খারাপ হয়। রিজন যে নেশা করেছে এইটা ওর কথার ধরন দেখেই বুঝতে পারছে। কিন্তু এই মুহূর্তে রিজন আর কিছুই হয়তো বলবে না। রিজনকে বাংলোতেই থাকার ব্যবস্থা করে। আহিল বেরিয়ে আসে, সাথে শাওন, সিয়াম আরও কয়েকজন। শাওন, আমার রিজনের পুরো ইনফরমেশন চাই। শুরু থেকে শেষ অবধি যেইভাবেই হোক জলদি জোগাড় করে জানা আমায়। হয়ে যাবে। সিয়াম, গাড়ি বের কর, চট্টগ্রামে যাব। ভাই আবার? সিয়ামের দিকে গরম চোখে তাকায় আহিল। সিয়াম ভয় পেয়ে দৌড়ে চলে যায় গাড়ি বের করতে। এখন প্রায় মধ্যরাত। ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতেই ভোর হয়ে যাবে। শাওন আহিলের সামনে এসে দাঁড়ায়। এইভাবে আর কতদিন? যতদিন না নিজেকে প্রমাণ করতে পারবো। মেয়েটা তোকে আরো ভুল বুঝলো। তুই কিছু না করাই সত্যি এই দোষী হয়ে আছিস। নিজেকে প্রমাণ করার জন্য দিন রাত এক করে দিচ্ছিস, আর 2 দিন পর গিয়ে দূর থেকে দেখে আসছিস। এইভাবে জীবন চলে? না চললেও চালাতে হবে। দেখে শুনে ধানি লঙ্কা বিয়ে করেছি। ঝাল সহ্য করতে না পারলে হবে? আমাদের বাসায় চলে যা। আব্বা আম্মারে দেখে রাখবি। আমি কাল সন্ধ্যায় ফিরে আসবো। কথাটা বলেই আহিল গাড়িতে উঠে বসে। সিয়াম গাড়ি চালাতে শুরু করে। প্রায় 1 দিন 2 দিন পর পরই এইভাবে রাত জেগে আহিলকে নিয়ে সিয়ামকে চট্টগ্রাম যেতে হয়। ঠিকমতো শেষ কবে ঘুমিয়েছে সিয়ামের মনে নেই, নাও করতে পারে না। আহিল যে রাফিয়ার জন্য কতটা পাগল এইটা সিয়াম বুঝে গেছে, তাই আর কিছু বলে না। আগে আহিলই গাড়ি চালাতো, কিন্তু এখন সিয়াম। পুরো রাত শেষে ভোরের দিকে চট্টগ্রাম এসে পৌঁছায় আহিল। সকাল 8টায় রাফিয়া হোস্টেল থেকে বেরিয়ে ভার্সিটি যায়। সেই সময়টুকুই দূর থেকে দেখে রাফিয়াকে আহিল। প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরও আজ আর রাফিয়া আসে না। 10টা বেজে যায়, রাফিয়ার হোস্টেল থেকে বের হয় না। আহিল ভাবে হয়তো ভার্সিটি আজকে বন্ধ, কিন্তু না, মানুষ তো যাচ্ছে। আহিল সিয়ামকে দিয়ে রাফিয়ার ক্লাসমেটের কাছ থেকে খবর নিতে পাঠায়। একটু পরেই সিয়াম রাফিয়ার ক্লাসমেটকে নিয়ে ফিরে আসে। ভাই, ভাবি নাকি অনেক অসুস্থ, তাই আজ ভার্সিটিতে নাকি আসছে না। কথাটা শুনে আহিলের বুক জ্বলে ওঠে। হায় রে বউ! আহিল সিয়ামকে নিয়ে রাফিয়ার হোস্টেলের সামনে যায়, সাথে রাফিয়ার ক্লাসমেট। হোস্টেলের সামনে আসতে আহিল বুঝতে পারে এইটা গার্লস হোস্টেল। সে কি করে ঢুকবে কিছু মাথায় কাজ করছে না। আরে আপনি আহিল স্যার না, ঢাকার এমপি? আপনাকে কত টিভিতে দেখেছি। হুট করেই একজন লোক এসে বলে এই কথা। সিয়াম বলে, আপনি কে?
আমি হোস্টেলের মালিক স্যার, কোনো দরকার আপনাগো আমারে কল। আহিল এবার লোকটার দিকে তাকায়। এতক্ষণ বিরক্ত হলেও এখন এই লোকটাকেই দরকার। তাহলে ভিতরে আমার ভাবি আছে, আপনার ভাবি কেডা? রাফিয়া ভাবি, এই যে ওনার রুমমেট। ভাবি অনেক অসুস্থ, ভেতরে যাওয়াটা খুব দরকার। তো চলেন যাই। আল্লাহ এটা আগে কইবেন না। কথাটা বলে লোকটা হোস্টেলের গেটের ভেতর প্রবেশ করে, সাথে আহিলরাও। আহিলের এই মুহূর্তে কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। রাফিয়ার রুমমেটের কাছ থেকে রুম নাম্বার জেনে নিয়ে দৌড়ে দোতলায় যায় আহিল। যা দেখে হোস্টেলের মালিক আর রুমমেট দুজনই অবাক। আহিল রুমের সামনে এসেই দরজা ধাক্কা দেয়। চাপানো ছিল তাই খুলে যায় দরজা। আহিল দ্রুত রুমের ভিতর যায়। রাফিয়া একটা ছোট্ট চকিতে শুয়ে আছে। আহিল সেই দিকে যায়। রাফিয়ার কাছে আসতেই আহিলের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। আহিল দেখে রাফিয়ার শরীরে অনেক জ্বর, সাথে রাফিয়ার কোনো জ্ঞান নেই, অচেতন অবস্থায় পড়ে আছে। আহিল সাথে সাথে রাফিয়াকে কোলে তুলে নেয়। সিয়ামকে ইশারায় গাড়ির কাছে যেতে বলে। হোস্টেলে হুট করে এমন কিছু হয়, প্রায় যারা ছিল হোস্টেলে সকলেই বেরিয়ে এসে দেখে। অনেকে তো এইটা ভেবে অবাক হয় যে রাফিয়া একজন এমপির আত্মীয়। রাফিয়াকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসে আহিল, সাথে রাফিয়ার রুমমেট ও রাফিয়ার পায়ের কাছটায় গিয়ে বসে। দ্রুত একটা হসপিটালে নিয়ে যায় রাফিয়াকে। এমার্জেন্সিতে ভর্তি করানো হয়। রাফিয়াকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। আহিল পাশে থাকা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে। সিয়াম এগিয়ে যেও যায় না। এই মুহূর্তে আহিলকে একা একটু থাকতে দেওয়া উচিত। সিয়াম বেরিয়ে যায় খাবার আনতে। সিয়াম জানে আহিল কিছুই খায়নি কাল থেকে এখন পর্যন্ত। খাওয়ার ভেতর শুধু সিগারেট, এইটুকুই। এখন আরও খাবে না। কিন্তু এইভাবে আহিলকে দেখতে সিয়ামের কষ্ট হয়। মানুষটা যে কেন এত শাস্তি পাচ্ছে। এইবার রাফিয়া সুস্থ হোক, সিয়াম নিজে গিয়ে রাফিয়াকে বলবে তাদের আহিল ভাই নির্দোষ। আহিল আর সিয়াম বসে আছে হসপিটালের বাইরে। এখন প্রায় সন্ধ্যা। আহিল না ধরায় হাবিব আহমেদ বারবার ফোন দিয়ে যাচ্ছে। পরে না পেয়ে সিয়ামকে কল দিয়ে সিয়াম আহিলের কাছে ফোন দেয়। বলো বাবা। কোথায় তুমি আহিল? চট্টগ্রাম। বৌমার কি খবর এখন? জ্ঞান ফিরেনি বাবা এখনো, বুঝতে পারছি না কিছু। আমার নিজেকে খুব অসহায় লাগছে বাবা। কথা বলতে গিয়ে আহিলের গলা ধরে আসে, যা হাবিব আহমেদ বুঝতে পারেন। তুমি বৌমাকে বাড়ি নিয়ে আসো। আর এভাবে পুরুষ মানুষকে ভেঙে পড়তে হয় না আহিল। আমি জানি তুমি পারবে। রাফিয়া এখন তোমায় ভুল বুঝছে, তাই তোমাকে মানতে পারছে না। যখন সত্যটা জেনে যাবে তখন ও তোমার কাছেই ফিরে আসবে। ওর পাশে থেকো। আর সম্ভব হলে আমাদের মেয়েকে বাড়ি ফিরে নিয়ে আসো। রাখছি। কথাটা বলে হাবিব আহমেদ ফোন কেটে দেন। পাশে দাঁড়িয়ে ছিল রেবেকা বেগম। ছেলের খোঁজ পেয়ে সেও এখন চিন্তামুক্ত, কিন্তু তার ছেলে যে অসহায় একটা মেয়ের কাছে কি করে নিজেকে সামলে উঠবে। আহিল সিয়ামের কাছে দিয়ে আবার হসপিটালের ভেতরে ঢোকে। রাফিয়ার এখনও জ্ঞান ফেরেনি। অতিরিক্ত জ্বর আর দুর্বলতায় এই অবস্থা। আহিল সোজা রাফিয়াকে রাখা কেবিনে ঢুকে যায়। আহিলকে দেখে রাফিয়ার ক্লাসমেট কেবিন থেকে বেরিয়ে যায়। আহিল আস্তে আস্তে এগিয়ে যায় রাফিয়ার দিকে। ওর পাশে একটা চেয়ারে বসে, তারপর রাফিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। অনেকগুলো চুমু খায় আহিল রাফিয়ার হাতে। কষ্টে বুকটা আহিলের ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে রাফিয়াকে বুকে জড়িয়ে রাখতে। আহিল না চাইতেও ওর চোখে পানি চলে আসে। নিজেকে যতই শক্ত মানুষ বলে দাবি করুক, রাফিয়া চলে আসার পর প্রত্যেকটা রাত জানে আহিল কি পরিমাণ যন্ত্রণা ভোগ করেছে। আমার লক্ষ্মী বউ, কেন এত শাস্তি দিচ্ছ আমায়? কেন বুঝতে পারো না এই বুকে তোমার জন্যে কতটা যন্ত্রণা হয়? কবে বুঝবে আমি দোষী নই? কবে নিজের জেদটাকে দূরে সরিয়ে দিয়ে আমার কাছে আসবে? আমি যে আর নিজেকে সামলে রাখতে পারি না। কথাগুলো একা একা বলেই আহিল রাফিয়ার কপালে চুমু খায়। রাফিয়ার পাশেই ওর হাত ধরে বসে থাকে। শরীর ক্লান্ত থাকায় আহিল ঘুমিয়ে পড়ে রাফিয়ার হাত ধরেই। এর মধ্যে কেউ আর কেবিনে আসেনি। প্রায় অনেকটা সময় পর রাফিয়ার জ্ঞান ফিরে আসে। চোখ পিটপিট করে তাকায় রাফিয়া। বুঝতে পারে এটা হসপিটাল। উঠে বসতে যাবে তখনই খেয়াল করে ওর পায়ের কাছে চেয়ারে
হেলান দিয়ে ঘুমিয়ে থাকা আহিলকে। রাফিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আহিল কোথা থেকে এলো? তাহলে কি আহিল ওকে তুলে নিয়ে এসেছে? রাফিয়া জোরে একটা চিৎকার করে। চিৎকার শুনে আহিল ধরফরিয়ে ওঠে। তাড়াতাড়ি রাফিয়ার মুখ চেপে ধরে। কি করছো কি তুমি? এইটা হসপিটাল। আপনি কোথা থেকে এসেছেন? আপনি আমাকে খুঁজে পেলেন কি করে? নাকি আবার আমায় কিডন্যাপ করে এনেছেন? কেন এসেছেন আপনি আবার? রাফিয়ার এই চিৎকার করে কথা বলা এই মুহূর্তে আহিলের মোটেও পছন্দ হচ্ছে না। প্রচুর রাগ উঠে যায় আহিলের। রাফিয়ার কাছে গিয়ে রাফিয়ার দিকে ঝুঁকে রাফিয়ার মুখ হাত দিয়ে আরও শক্ত করে চেপে ধরে। এই মেয়ে, তোমার সমস্যা কি? কিছু বলতে পারি না বলে যা খুশি তাই করবে? এইটুকু পটি মাছের মতো মেয়ে, ধরলে অজ্ঞান হয়ে যাও। তোমাকে তুলে নিয়ে মানুষ করবেটা কি? চুপ করে বসে থাকো। এইটা তোমার শ্বশুর বাড়ি না, এইটা হসপিটাল। আর এত বড় বড় কথা বলছো। আমি না হসপিটাল নিয়ে আসলে মরে যেতে, বুঝলে? কথাটা বলে আহিল রাফিয়ার মুখ থেকে হাত সরিয়ে উঠে যেতে নেয়, কিন্তু তার আগেই রাফিয়া আহিলের পাঞ্জাবি চেপে ধরে। আমি পুঁটি মাছের মতো হই বা রুই মাছের মতো হই, তাতে আপনার কি? আর আমি মরে গেলে যেতাম, আপনাকে বলেছি আমার উপকার করতে? আপনাকে বলিনি আমার থেকে দূরে থাকতে? লজ্জা করেন আপনার? না করে না। কথাটা বলে রাফিয়ার হাত থেকে পাঞ্জাবি ছাড়িয়ে আহিল বেরিয়ে যায় কেবিন থেকে। রাফিয়া চুপ করে বসে শুধু দেখে আহিলের যাওয়া। কাল রাতে রাফিয়ার প্রচুর জ্বর এসেছিল, সেই থেকে এই পর্যন্ত আর কিছুই মনে নেই। তবে এখন আহিলকে দেখে অনেকটা অবাক হয়েছে রাফিয়া, তাও নয়, কারণ আহিলকে যে মাঝে মাঝে চট্টগ্রামে দেখা যায় এইটা বিভিন্ন ফেসবুক গণমাধ্যমেই দেওয়া হয়। সেইখান থেকেই রাফিয়া জানে আহিল কেন প্রতি সপ্তাহে চট্টগ্রাম আসে। একটু পরে আহিল আবার কেবিনে ঢুকে সাথে একটা নার্সকে দিয়ে আহিল বেরিয়ে যায়। নার্স এসে রাফিয়াকে কয়েকটা ওষুধ দিয়ে রাফিয়ার হাতের স্লাইন খুলে দেয়। নার্স বলে, আপনি কি ঠিক মতন খাওয়া দাওয়া করেন না? করি। আস্তে করে বলে রাফিয়া। এখন থেকে ঠিক মতন খাওয়া দাওয়া করবেন। জি। আপনারে একটা কথা জিজ্ঞাসা করি। করেন। ওই ঢাকার এমপি আহিল আপনার কি হয়? হুট করে নার্স এমন প্রশ্ন করায় রাফিয়া কিছুটা অবাক হয়। পরে ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা রাফিয়ার সমানই হবে। তখনই রাফিয়া বুঝতে পারে ব্যাপারটা। কিছু না হয়, বিপদে পড়েছি তাই সাহায্য করেছে, এটুকুই। কেন, আপনার বুঝি ভালো লেগেছে? না, আসছি আমি, সুস্থ থাকুন। নার্স বেরিয়ে যায়। রাফিয়া সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বিয়ে করা বরের উপর মানুষ ক্রাশ খাচ্ছে, এইটাও মেনে নিতে হচ্ছে। রাফিয়ার ভাবনার মাঝে আহিল চলে আসে হাতে খাবারের প্যাকেট। খেয়ে ওষুধ খেয়ে নাও, আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? ঢাকা। তো চলে যান, আমি এক্ষুনি চলে যাব, হোস্টেলে গিয়ে খেয়ে নিব। ধন্যবাদ সাহায্য করার জন্য। কথাটা বলে রাফিয়া বেড থেকে নেমে দাঁড়াতেই মাথা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলেই আহিল রাফিয়াকে ধরে ফেলে। বাহ, দাঁড়াতে পারছে না কিন্তু দেমাগ শেষ হবে না। তুই পারলে হেঁটে যাও তো দেখি কি করে যেতে পারো। ছাড়ুন, আপনার সাহায্য আমার চাই না, বলেছি না? জ্ঞান থাকলে কখনোই আপনার সাহায্য নিতাম না। করেছেন, ধন্যবাদ বলেছি, এবার যেতে দিন। যাও। রাফিয়ার সত্যি আস্তে আস্তে হেঁটে কেবিন থেকে বেরিয়ে যায়। আহিল রাফিয়াকে যেতে দিত না, কিন্তু এই মুহূর্তে রাফিয়াকে মাথায় তুলতে চায় না, তাই ছেড়ে দিয়েছে। আহিল বাইরে একটা রিকশারও ব্যবস্থা করে এসেছে। আহিল জানে রাফিয়া কিছুতেই ওর সাথে যাবে না, আর আহিল এখন জোরও করবে না। হাতে অনেকগুলো প্রমাণ নিয়ে রাফিয়াকে নিয়ে যাবে। রাফিয়া চলে যেতেই আহিল কেবিন থেকে বেরিয়ে আসে। সিয়াম হসপিটালের খরচ মিটিয়ে দিয়ে আহিলের সামনে এসে দাঁড়ায়। ভাই, ভাবি দেখি চইলা গেল। চাচাই না ভাবিরে ঢাকায় নিয়ে যেতে বলল। তোর ভাবির অনেক জেদ সিয়াম, ওকে এই মুহূর্তে ঢাকা নিয়ে গেলে ওর ক্ষতি হতো। ও থাকুক, খুব জলদি এসে নিয়ে যাব। আহিল ওই দিনই ঢাকায় ফিরে আসে। বাড়িতে ফিরে হাবিব আহমেদ আর রেবেকা বেগমের একগাদা প্রশ্নের উত্তর দিতে হয় আহিলকে। কেন সে রাফিয়াকে নিয়ে আসছে না? আহিল কোনো উত্তর দেয় না। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয় আহিল। এখন তার হাতে অনেক কাজ, বইয়ের জন্য ঠিকমতো ঘুমাতেও পারে না বেচারা। হোস্টেলে ফিরে রাফিয়া কিছুক্ষণ শুয়ে থাকে। জ্বর কমলেও শরীর খুবই দুর্বল। হসপিটাল থেকে ওষুধ তো দিয়েছে, কিন্তু রাফিয়া কিনবে কী করে? মাস শেষের দিকে হাতে ওষুধ কেনার মতো টাকাও নেই।
সারা রাত ঘুমিয়েছে, তাই আর রাফিয়া এখন ঘুমোয় না। কিছুটা সময় শুয়ে থেকে উঠে বই নিয়ে পড়তে বসে। একটু পরেই রাফিয়ার রুমমেট আসে। রাফিয়া গিয়ে দরজা খুলে দিয়ে আবার নিজের জায়গায় এসে বসে। নে ধর এইগুলো। রাফিয়া তাকায়, দেখে মেয়েটার হাতে ওষুধ, কিছু ফল, যা দেখে রাফিয়া কিছুটা অবাক হয়। রুমমেট হিসেবে একটু সাহায্য করতে পারে, কিন্তু ওষুধ আর ফল কিনে আনবে এটা তো সম্ভব না। এইগুলো কার জন্য? তুই যেহেতু রুগী তোর জন্যই দাদি, নে এইগুলো। বলে রাফিয়ার বিছানার উপর জিনিসগুলো রাখে। তুই এইসব আনতে গেলি কেন? আমিই তো আনতে পারতাম। চুপ করতো, মাস শেষ, এখন তোর হাতে যে টাকা নেই সেটা আমি জানি। রাফিয়া শুনে চুপ করে বসে থাকে। আচ্ছা রাফিয়া, তোর সাথে তো অনেক দিন ধরেই আছি, তুই তো কখনো বুঝিসনি এমপি আদ্রিয়ান আহমেদ আহিল তোর পরিচিত? কথাটা শুনেই রাফিয়া চমকে যায়। আনিকা কি করে জানলো আহিলের কথা? তুই কি করে ওনাকে চিনিস? কি বলিস, ওনাকে কে না চিনে? কত কিউট দেখতে, আমি যে সামনে থেকে কোনোদিনও দেখতে পারবো এইটাই তো ভাবিনি। যখন আমার কাছে থেকে তোর খবর নিয়ে হোস্টেলে এসে তোকে কোলে করে তুলে নিয়ে গেল, আমার শুধু মনে হচ্ছিল, ইস, তোর জায়গায় যদি আমি থাকতাম। রাফিয়া হা করে আনিকার কথা শোনে। আহিল আনিকার কাছ থেকে খবর নিয়ে এই লেডিস হস্টেলে এসে আবার ওকে কোলে করে হসপিটালে নিয়ে গেছে, আর রাফিয়া এইসবের কিছুই মনে নেই। কি ভাবছিস? বললি না তো তোর কি হয় ওই এমপি? কিছু হয় না, জানি যে কাজ না। রাফিয়ার কথায় আনিকার রাগ হয়। সে উঠে নিজের কাজে চলে যায়। রাফিয়ার ভাবুক মনের ভেতর এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর সে কোথায় পাবে? অন্যদিকে আহিলের ঘুম ভাঙে সন্ধ্যায়। শাওনের ফোন ধরে আহিলের সাথে সাথে উঠে বসে। কথা শেষ করে দ্রুত একটা পাঞ্জাবি পরে নিয়ে আহিল বেরিয়ে যায়। নিজের গাড়ি ড্রাইভ করে গন্তব্যে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে আহিল বাংলোতে প্রবেশ করে। পাশ থেকে বলে সাব্বির, ভাই ওর সব ইনফরমেশন বের করতে পেরেছি। বলো। ভাই ও সত্যিই বলেছে রিপা আর রিপার মা রিজনের রক্তের কেউ না। রিজন রিপার বাবার প্রথম বউয়ের সন্তান। রিজনের বাবা ঢাকায় চাকরি করতেন। ঢাকায় রিপার মাকে নিজের প্রথম বিয়ের কথা গোপন করে বিয়ে করেন রিজনের বাবা। অনেক বছর এই বিষয়টা গোপন রাখা হলে রিজনের মা অসুস্থ হয়ে তাই হুট করে। তারপর এই বিষয়টা সামনে আসে। রিজনের মা এইসব মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন। তখন রিজন প্রায় অনেকটা বড়। নিজের মায়ের এমন মৃত্যুতে রিজন মেনে নিতে পারেনি, তাই প্ল্যান করে রিজন রিপাকে সাথে থাকতে শুরু করে, আর তারপর এই সব ঘটায়। সব শুনে আহিল বেশ অবাক হয়। সিয়াম আর সাব্বিরকে নিয়ে রিজনকে রাখা রুমটায় যায় আহিল। রিজন চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। কারো আসার শব্দ পেয়ে রিজন চোখ মেলে তাকায়। আহিল রিজনের সামনে চেয়ার নিয়ে বসে। সবগুলো খুন নিশ্চয়ই একা করিসনি, সাথে কে ছিল? আহিলের হুট করে এমন প্রশ্ন করায় রিজন অনেকটা ঘাবড়ে যায়। তোকে কে বলেছে আমি খুন করেছি? আমি কে জানিস তো, সত্যিটা বলে দে। কি প্রয়োজন? এমনিতেও বাঁচতে পারবি না। মরে গেলেও বলবো না। তার মানে ধরে নিব তুই একাই জড়িত। যদি এটা সত্যি হয় তাহলে মানলাম আমি তোর মায়ের মৃত্যুর জন্য তুই রিপা আর ওর মাকে দায়ী ভাবতি, কিন্তু রাফিয়ার বাবার কি দোষ ছিল? ওনাকে কেন মারলি? এবার রিজন শব্দ করে হেসে ওঠে। সবটা জেনে গিয়েছিস দেখছি। আমি তো শুধু একজনকেই মারতে চেয়েছিলাম। রাফিয়ার বাবাকে তুই মারিসনি? ওনাদের কেন আমি মারতে যাব? আহিল উঠে দাঁড়ায়। আস্তে আস্তে রিজনের সামনে এসে দাঁড়ায়। রিজনের গলা চেপে ধরে। তাহলে কে মেরেছে? আহিল রিজনের গলা এমনভাবে ধরেছে রিজন দম নিতে পারছে না। অনেক চেষ্টা করেও আহিলের হাত থেকে কিন্তু ব্যর্থ হয়। এমন চাপে পড়ে রিজন সত্যিটা বলতে রাজি হয়। বলছি আমি। বল। আমি শুধু রিপার মাকে মারতে চেয়েছিলাম, আর কাউকে না। আমি এই জন্যেই ঢাকা এসেছি, কিন্তু রাজশাহী যেতেই জড়িয়ে পড়ি। তোর শত্রু ভেবে শুরু করি। কোনোভাবে নিজের অবস্থায় তৈরি করতে পারছিলাম না। যখন জানতে পারি রাফিয়া আর তোর মধ্যে কিছু চলছে, ইট পোট ফিল রুদ্রকে গিয়ে বলি। রুদ্রই রাফিয়াকে কিডন্যাপ করে তুই ওকে নিয়ে যাওয়ার পর রুদ্র জানায়
ওর রাফিকে পছন্দ, বিয়ে করতে চাই। আমি এসবই তখনই কিছু ছিলাম না। নির্বাচনে তুই জিতে যাওয়ার পর রুদ্র মাথা খারাপ হয়ে যায়। কোনোভাবে রুদ্র বাবা জানতে পারে রাফিয়ার বাবা তোর সাথে রাফিয়াকে বিয়ে দিতে যাচ্ছে। এগুলো রুদ্র মেনে নিতে পারেনি। আমাকে নিয়ে যাই ওদের বাড়ি। রুদ্র রাগের মাথায় শুধু রাফিয়ার বাবাকেই মারতে চেয়েছিল, কিন্তু প্রাণ থেকে যায় তাই বাকি দুজনকেও শেষ করে দেয়। আমি কাউকেই মারিনি, কিন্তু আমি যা চেয়েছি তাই হয়েছে। রুদ্রর উদ্দেশ্য ছিল রাফিকে তুলে আনা, কিন্তু রাফিয়াকে সেদিন রাতেই বাড়িতে পাওয়া যায়নি। একসাথে কথাগুলো বলে রিজন চুপ হয়ে যায়। আহিল মনে মনে ভেবেছিল এইসবের সাথে রুদ্রই যুক্ত, কিন্তু সত্যিটা জানা দরকার ছিল। রুদ্র কোথায়? ব্যাংকে। আহিল উঠে দাঁড়ায়। রিজন ভেবেছিল আহিল সব জেনে ওকে ছেড়ে দেবে, কিন্তু না। আহিল বেরিয়ে যায়। রিজন আগের জায়গায় চুপ করে বসে থাকে। সময় চলে গেছে আরও 7 দিন। রাফিয়া এখন পুরোপুরি সুস্থ। সে তার মতো চলছে। এই যে মাত্রই ভার্সিটি থেকে বেরিয়ে টিউশনের উদ্দেশ্যে বের হয়েছে। রাস্তা দিয়ে হাঁটছে রাফিয়া। এখন দুপুরের সময়, রোদের তাপে টিকে থাকা দায়, তবুও কিছু করার নেই। রাফিয়ার শরীর যতই ভেঙে পড়ুক, মনোবল ধরে রাখতে জানে রাফিয়া। গন্তব্য স্থানে মাত্রই পৌঁছেছে রাফিয়া, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। রাফিয়া একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে অপরিচিত একটা নাম্বার। রাফিয়া দুইবার ভাবে ধরবে কি ধরবে না। রাফিয়া ফোনটা ধরে। হ্যালো। জি, রাফিয়া বলেছে। জি বলছি, আপনি কে? রাফিয়া দাঁড়িয়ে আছে থানায়। ওর ঠিক সামনে বসে আছে ইন্সপেক্টর রওশন। রাফিয়ার চোখে মুখে হাজারটা প্রশ্ন। তখন রওশনই রাফিয়াকে কল করেছিল। মাত্র একটা কথা শুনেই রাফিয়া সাথে সাথে ঢাকায় ছুটে এসেছে। এখন অধীর আগ্রহে রওশনের দিকে তাকিয়ে আসে। আমি তাদের দেখতে চাই মিস্টার রওশন। দেখবেন তো, কিন্তু যে ওই খুনগুলোকে আমাদের হাতে তুলে দিয়েছে সে জানতেই চাইবে না। কে সে? আদিয়া আহমেদ আলী। নামটা শুনে রাফিয়ার বুকটা কেঁপে ওঠে। সব কিছু কেমন উলটপালট লাগছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কী সব গুলিয়ে যাচ্ছ, তাই তো? থাক আমি বলি। মূলত আমার ইচ্ছে আহিলের ছোটবেলার বন্ধু। প্রায় 1 সপ্তাহ আগে আহিল আমাকে কল করে আমাদের বিষয়ে সব কিছু বলে। তবে আমি আবার ইচ্ছে এই বিষয়গুলো শুনে যে আপনি পুরো দোষটা আহিলের উপর চাপিয়ে দিয়ে চলে গেলেন। একবার জানতে চাইলেন না, আসলেন না আহিল এইসব এর সাথে জড়িত কি না। না, জানতে চাইনি, কারণ ওরা শত্রুতা এসব করেছে। তাই দোষটাও তো ওনারই। কিভাবে? আপনি কি জানেন এসবের সাথে কে জড়িত আর কিসের জন্য জড়িত? চলুন তাহলে দেখিয়ে নিন। রাফিয়া চুপ করে থাকে। রওশন রাফিয়ার সামনে নিজের ফোনটা ধরে। রাফিয়া ফোনের দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। সব থেকে বেশি অবাক হয় রিজনের ছবি দেখে। রাফিয়া ভাবতেও পারে না রিজন এই খুনের সাথে জড়িত। রাফিয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাফিয়া নিজেকে অসহায় লাগছে। রওশন সবটা বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়া কিছুটা সময় নিয়ে বের হয়, সোজা রওশনের সামনে গিয়ে দাঁড়ায়। উনি এখন কোথায় বলতে পারেন? না, ও বলেছে আপনাকে নিয়ে খুঁজে নিতে। এই ফাইলটাতে সাইন করুন। রাফিয়া ফাইলটা সাইন করে দ্রুত বেরিয়ে যায়। রাফিয়া জানে না কোথায় যাবে। থানার বাইরে বেরিয়ে একটা সিএনজিতে ওঠে রাফিয়া। মনের মধ্যে বারবার একটা জায়গার কথা বলছে। সেই জায়গায় গেলে হয়তো রাফিয়া ওর সকল প্রশ্নের উত্তর পাবে। রাফিয়া সেই জায়গায় পৌঁছায়। অনেকটা সময় লেগে যায়। অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ আগেই। রাফিয়া সিএনজি থেকে নেমে দ্রুত পায়ে সেই চায়ের দোকানের কাছে যায়। আহিল নেই। রাফিয়ার বুকটা ফেটে যাচ্ছে। এইখানে আহিলকে না পেলে রাফিয়ার অন্য কোথাও যাওয়ারও উপায় নেই। রাফিয়া চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে পড়ে, কাঁদতে থাকে। কি ধানি লঙ্কা কাঁদছো কেন? নিজেকে অসহায় লাগছে তাই না? রাফিয়ার সাথে সাথে সামনে তাকায়। আহিল দাঁড়িয়ে আছে। রাফিয়া ওকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়, আরও জোরে কান্না করতে থাকে। আহিল রাফিয়ার পাশে এসে বসে। পকেট থেকে একটা রুমাল বের করে রাফিয়ার সামনে ধরে, কিন্তু রাফিয়া নেয় না। রাগ দেখানোর কথা আমার দেখাচ্ছ তুমি। রাফিয়া তাও কিছু না বলে চুপ করে থাকে। কি কথা বলবে না? আচ্ছা
তাহলে চলে যাই আমি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না। আহিলও মুচকি হেসে আবার রাফিয়ার পাশে বসে পড়ে। কি প্রশ্ন শুনি? আপনি যে এসবের সাথে জড়িত না আমাকে সেদিন বললেন না কেন? রিজন ভাইয়া আর তার বন্ধু যে আমার পুরো পরিবারকে শেষ করে দিল, তখন আপনি কোথায় ছিলেন? আর মুখে শুধু বউ বউ বলে ফেনা তোলেন। এই যে 7টা মাস আমার একটা খবর নিয়েছেন? আমি পরিবার ছাড়া একটা মেয়ে কি করলাম, কোথায় চলে গেলাম খবর নিয়েছেন একবারও? শেষ প্রশ্ন নাকি আরও আছে? আপনি উত্তরগুলো দিন, তারপর চলে যান। আচ্ছা, আমি যে এইসব করতে পারি এইটা তুমি ভেবেছিলে কি করে? আমি তো অমানুষ নই। এসব যখন ঘটেছে আমি তোমার সাথেই ছিলাম। আহিল একে একে সবটা রাফিয়ার কাছে খুলে বলে। সব শুনে রাফিয়া শুধু কেঁদেছে। মানুষ বুঝি এমনও হয়? পরিবার তো হারিয়েছে, শেষে এমন একটা মানুষকে অবিশ্বাস করেছে যে রাফিয়ার সব থেকে বেশি কাছের। রাফিয়ার মনে হচ্ছে জীবনে হয়তো সব থেকে বড় ভুলটা সে করেছে, অবিশ্বাস করে। আজ মনে হচ্ছে সেই দিন ওর বাবা ওকে ভুল মানুষের হাতে তুলে দেয়নি, সঠিক মানুষের হাতেই তুলে দিয়েছিল, যাকে রাফিয়া চিনতে ভুল করেছে। রাফিয়া সে কখন থেকে কেঁদেই যাচ্ছে, আর পাশে বসে গালে হাত দিয়ে আহিলও রাফিয়ার কান্না দেখেই যাচ্ছে। বেচারা আহিল শেষে না পেরে রাফিয়ার হাতের উপর হাত রাখে। কেঁদে কেঁদে ভাসিয়ে না দিয়ে বরকে তো একটু জড়িয়েও ধরতে পারো, তা করবে না, শুধু শুধু কেঁদে যাচ্ছ। রাফিয়া এইসব কথায় কোনো পাত্তা দেয় না। রাফিয়া নিজেই বুঝে উঠতে পারছে না এখন ও কি করবে। নিজের ভুলের জন্য আহিলের কাছে ক্ষমা চাইবে, নাকি সব রেখে আবার দূরে কোথাও চলে যাবে। আহিল তাকিয়ে আসে রাফিয়ার মুখের দিকে। আহিল বুঝতে পারছে এই মুহূর্তে রাফিয়া দোটানায় ভুগছে। আপনাকে একটা কথা বলি। বলো। আমাকে একটু চট্টগ্রাম দিয়ে আসবেন? আচ্ছা চলো। রাফিয়া বড় বড় চোখ করে আহিলের দিকে তাকায়। ও ভেবেছিল আহিল ওকে রাগ দেখাবে, কিন্তু তা না করে উল্টো যেতে বলছে। আপনি সত্যিই নিয়ে যাবেন? আমাকে যেতে নিষেধ করবেন না? না, আগেও চলে গিয়েছিলে, আমি নিষেধ করলেও শুনোনি, তাই আর যেতে নিষেধ করব না। গাড়িতে উঠে বসো, দিয়ে আসছি। কথাটা বলে আহিল গাড়ির দিকে এগিয়ে যায়। রাফিয়ার যেন বুকটা ফেটে যাচ্ছে। এখন কি সত্যি আহিল ওকে চট্টগ্রাম দিয়ে আসবে? রাফিয়াও হেঁটে চুপ করে গাড়িতে গিয়ে উঠে বসে। আহিল গাড়ি স্টার্ট দেয়। রাফিয়ার নীরব কান্না শুরু হয়। মুখে কোনো শব্দ নেই, চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। আহিল যেন তা দেখেও দেখছে না, সে আপন মনে গাড়ি চালাচ্ছে। কিছুটা সময় পর হুট করে গাড়ি থামে। রাফিয়া অন্যমনস্ক থাকায় চমকে যায়। আশেপাশে তাকিয়ে দেখে একটা দোতলা বাড়ি, লাইটের আলোতে আলোকিত হয়ে আছে। রাফিয়া বুঝতে পারছে না এটা কোথায় এসেছে। আহিল নামে গাড়ি থেকে। রাফিয়া কোনো প্রশ্ন করবে তার আগেই। কোনো প্রশ্ন করবে না, আমি এক্সাম দিতে বসিনি, চুপচাপ আমার সাথে সাথে আসো বলে রাফিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। রাফিয়া আহিলের হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। সাথে সাথে অনেকগুলো গোলাপের পাপড়ি ওদের উপর এসে পড়ে। রাফিয়া শুধু দেখে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে হাবিব আহমেদ, রেবেকা বেগম, সাথে আহিল এর সঙ্গী সাথীরাও আছে। সবাই একসাথে চেঁচিয়ে ওঠে হুট করে, ওয়েলকাম ভাবি। রাফিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। রেবেকা বেগম এগিয়ে আসে, সাথে হাবিব আহমেদও। অবশেষে আমাদের মেয়ে আমাদের ঘরে ফিরে এলো। তাহলে নাও রেবেকা, এবার মেয়েকে নিয়ে তোমার সময় ভালোই কাটবে, আর একা একা লাগবে না। তোমাদের বৌমাকে এনে দিয়েছি, এই তোদের ভাবিকেও এনে দিয়েছি, এইবার তোরা খুশি? আমি গেলাম। পাশ থেকে কথাগুলো বলেই আহিল নিজের ঘরে চলে যায়। সাথে সিয়াম আর শাওনও যায় আহিলের পিছু পিছু। রাফিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। রাফিয়া বুঝতে পারছে আহিল রেগে ওইভাবে চলে গেল, কিন্তু কী কারণে রেগে গেল সেইটাও বুঝতে পারল না। রাফিয়া হাবিব আহমেদ আর রেবেকা বেগমকে সালাম করে। অনেক সুখী হও মা, আমার ছেলেটা একটু রাগী বুঝলে। জি আঙ্কেল। এখনো আঙ্কেল? বাবা বলো বাবা, আমার তো আর কোনো মেয়ে নেই, তুমিই আমার মেয়ে। কথাগুলো শুনে রাফিয়ার ভীষণ কান্না পায়। ওর বাবার কথা মনে পড়ে যায়। রেবেকা বেগম তা বুঝতে পেরে চোখের ইশারায় হাবিব আহমেদকে চুপ হতে বলেন। চলো মা, তুই আমার সাথে আমার ঘরে চল, তোর সাথে তো আর কথাও হয়নি। রেবেকা বেগম রাফিয়াকে নিজের ঘরে নিয়ে যায়। রাফিয়াও পুতুলের মতো রেবেকা বেগমের সাথে সাথে রুমে যায়। রেবেকা বেগম রুমে এসে আলমারি থেকে রাফিয়াকে একটা শাড়ি দিয়ে ফ্রেশ হতে পাঠায়। রাফিয়া শাড়ি পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রেবেকা বেগম রাফিয়াকে দেখে খুব খুশি হয়। নিজের গহনাগুলো থেকে রাফিয়ার হাতে দুটো বালা
কানের দুল আর একটা নাকফুল পরিয়ে দেয়। রাফিয়া চুপচাপ শুধু বসে আছে। রাফিয়া দাঁড়িয়ে আছে আহিলের রুমের সামনে, হাতে খাবারের প্লেট। রাফিয়া বুঝতে পারছে না ঢুকবে কি ঢুকবে না। রেবেকা বেগমও ওকে পাঠিয়েছে খাবার দেওয়ার জন্য। রাফিয়ার ভারী অস্বস্তি হচ্ছে। অনেকটা সাহস নিয়ে রাফিয়া রুমে ঢোকে, যেহেতু দরজা আগে থেকে খোলা ছিল। রুমে ঢুকে দুপা এগোতেই রাফিয়া দেখতে পায় বিছানায় পুরো ফুল দিয়ে সাজানো। রাফিয়া কিছুটা অবাক হয়, আশেপাশে তাকিয়ে দেখে আহিল নেই কোথাও। রাফিয়া আস্তে আস্তে খাবারটা নিয়ে একটা টেবিলের উপর রাখে, তারপর এগিয়ে আসে বিছানার দিকে। পুরো বিছানা গোলাপ আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো। রাফিয়ার লাল গোলাপ ভীষণ প্রিয়। রাফিয়া হাত দিয়ে গোলাপগুলো ধরে ধরে দেখতে থাকে, মনে মনে ভাবতে থাকে অনেক কিছু। তার মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দে রাফিয়া চমকে সেই দিকে তাকায়। দেখে আহিল বেরিয়ে আসছে। আহিলের পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। রাফিয়া এই মুহূর্তে আহিলকে দেখে কোনো তামিল সিনেমার হিরোর থেকে কম লাগছে না। রাফিয়া এক ধ্যানে আহিলের দিকে তাকিয়ে আসছে। কি দেখছো? আমাকে আগে কখনো দেখোনি? আমি মোটেই আপনাকে দেখছিলাম না, আন্টি খাবার দিয়ে যেতে বলেছিল তাই দিতে এসেছি। রাফিয়ার সামনে সে দাঁড়িয়ে বলে আহিল। রাফিয়া আহিলের কথায় হুঁশ ফেরে দ্রুত আহিলের থেকে চোখ ফিরিয়ে নেয়। আসছি আমি বলে রাফিয়া যাওয়ার জন্য পা বাড়ায়। রাফিয়া যাওয়ার আগেই আহিল রাফিয়ার হাত চেপে ধরে এক টানে রাফিয়াকে আহিল নিজের বুকে নিয়ে আসে। রাফিয়ার চোখের সামনে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে রাফিয়ার চোখের দিকে তাকায়। আসছি মানে? এত কষ্ট করে বউকে পেলাম, ছোট ভাইগুলো শখ করে বাসর সাজিয়ে দিল, মা বউকে একেবারে বউয়ের মতো করে সাজিয়ে রুমে পাঠিয়ে দিল, আর বউ বলছে আসছি। এইটা কেমন অবিচার? একজন এমপি হয়ে আমি তো অবিচার মেনে নিতে পারি না বউ। রাফিয়া শুধু আহিলের কথা শুনছে আর কেঁপে চলেছে। হুট করে আহিলের এইভাবে কাছে আসায় রাফিয়া কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না, পুরো শরীর কেঁপে চলেছে। আর এই সব কিছু বুঝতে পেরে আহিল আরও কাছে চলে আসে রাফিয়ার। আপনি একটু দূরে সরেন, আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু আমি তো আরও কাছে যেতে চাই। রাফিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে আহিল। রাফিয়া আর ঠিক থাকতে পারে না, আহিলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আহিল বুঝতে পারে রাফিয়া ভয় পাচ্ছে। পাওয়ারই কথা, ওদের মধ্যে তো সে ভালোবাসাও হয়নি। আহিলও রাফিয়াকে জড়িয়ে ধরে, রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, রাফিয়াকে সময় দেয়। রাফিয়া একটু স্বাভাবিক হতে আহিল রাফিয়ার গালে হাত দিয়ে রাফিয়ার চোখের দিকে তাকায়। ভয় কেন পাচ্ছ? আমি পাচ্ছি তো। আর করবে না? তোমার যতটা সময় প্রয়োজন তুমি নিতে পারো। আমি সম্পর্কে অতীত নিয়ে আসতে চাই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই। যেই দিন তোমাকে প্রথম দেখেছি ঠিক সেই দিনই ঠিক করে নিয়েছি তোমাকেই লাগবে আমার। তুমি হবে আমার লক্ষ্মী বউ। এতদিন যা যা হয়েছে কিছুই মনে রেখো না, আমি নিজেও রাখবো না। আমি তোমার কাছে একটা সুন্দর জীবন চাই বউ, আর কিছু না। রাফিয়া আহিলের এমন কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। এত কিছুর পরেও মানুষটা রাফিয়ার কাছে একটা সুন্দর জীবন চাইছে। রাফিয়াও ঠিক করে নেয় আহিলকে একটা সুন্দর জীবন উপহার দিবে। আহিলের লক্ষ্মী বউ হবে রাফিয়া। হয়েছে ম্যাডাম, আর কাঁদতে হবে না। এইবার বসে আমাকে খাইয়ে দাও আর নিজেও খাও। আমি খাইয়ে দিব। বলে খাবারের প্লেটটা রাফিয়ার হাতে ধরিয়ে দেয়। রাফিয়া আর কি করার, নিজেও খায় সাথে আহিলকেও খাইয়ে দেয়। খাবার শেষ করে রাফিয়া বিছানায় চুপ করে বসে থাকে। আহিল বুঝতে পারে রাফিয়ার সমস্যা হচ্ছে, তাই রাফিয়ার পাশে গিয়ে বসে। তুমি চাইলে বুকেও ঘুমাতে পারো, আমি কিছু মনে করব না। কথাটা শুনে রাফিয়া আহিলের দিকে চোখ বড় বড় করে তাকায়। রাফিয়া বুঝতে পারছে না ও কখন বুকে ঘুমানোর কথা বলল। আমি কখন এসব বললাম? বলতে হবে কেন? তুমি এখন থেকে আমার বুকেই ঘুমাবে। বলে রাফিয়াকে নিয়ে শুয়ে পড়ে আহিল। রাফিয়ার প্রথমে একটু অস্বস্তি হলেও পরে ঠিক হয়ে যায়, নিজেও চুপ করে আহিলের বুকে ঘুমিয়ে পড়ে। রাফিয়া ঘুমাতেই আহিল রাফিয়ার দিকে চোখ মেলে তাকায়। এইটুকু সময় আহিল রাফিয়ার ঘুমানোর জন্যই অপেক্ষা করছে, যাতে ঘুমন্ত রাফিয়াকে মন ভরে দেখতে পারে। আহিল ঘুমন্ত রাফিয়াকে দেখে প্রেমে পড়ে আবারও। এই দিনটারই তো অপেক্ষায় ছিল আহিল, তার রাফিয়া তার বুকে থাকবে। সময় চলে গেছে আরও কয়েক মাস। রাফিয়া আর আহিল এখন একে অপরের পরিপূরক। রাফিয়াও এখন অনেক কিছু বুঝতে পারে, মন দিয়ে সংসার করে। রাফিয়া পুরো গিন্নি হয়ে উঠেছে।
আহিল মাঝে মাঝে এখন রাফিয়াকে দেখে অবাক হয়। এই কয়েকটা মাসে মেয়েটা কতটা প্রাণবন্ত হয়ে গিয়েছে। সব কিছু হলেও এখনও রাফিয়া আর আহিলের কাছাকাছি আসা হয়ে ওঠেনি। সকাল সকাল আহিল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি পরে রেডি হচ্ছে। এমন সময় রাফিয়া চায়ের কাপ হাতে নিয়ে রুমে প্রবেশ করে। রাফিয়া এগিয়ে গিয়ে চায়ের কাপটা রেখে আহিলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আহিলের পাঞ্জাবির কলার ঠিক করতে শুরু করে। আহিলও বা কম কিসের, সেও রাফিয়ার কোমর জড়িয়ে ধরে আরও কাছে নিয়ে আসে রাফিয়াকে। কি আজকে স্বামীর প্রতি এত ভালোবাসা তোমার? এত ভালোবাসা তো আমার হজম হবে না বউ। আজকে রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন? আমি তো প্রতিদিনই তাড়াতাড়ি ফিরে আসি। আজকে কি আলাদা কিছু আছে নাকি? এত কথা বলবেন না তো, যা বলেছি তাই করবেন। আচ্ছা, চলে আসবো। বলে রাফিয়ার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় আহিল। রাফিয়াও নিজের কাজে লেগে পড়ে। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার দিকে রাফিয়া নিজে তৈরি হয়ে নেয়। আহিলের সাদা রং পছন্দ, তাই সাদা রঙের একটা পাঞ্জাবিও পরে নেয় রাফিয়া। এই বাড়িতে আসার পর থেকে রাফিয়া শাড়ি পরে এসেছে, কারণ আহিলের শাড়ি পরা রাফিয়াকে পছন্দ। রাফিয়া সাদা শাড়ির সাথে হালকা একটু সাজুগুজু করে নেয়। তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুটা সময় পরে আহিলের গাড়ি দেখতে পেয়ে রাফিয়া রুমে চলে আসে। আহিল বাড়িতে ঢুকে দেখে নিচে কেউ নেই, তাই আহিল উপরে চলে আসে নিজের রুমে। দরজা খুলে ভেতরে ঢুকতে আহিল যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। পুরো রুমে আলো নেই, শুধু আছে কয়েকটা মোমবাতি। সেই আলোতেই আহিল স্পষ্ট দেখতে পায় সাজানো বিছানার উপর সাদা শাড়ি আর লাল ওড়না দিয়ে ঘোমটা দিয়ে বসে থাকা রাফিয়াকে। আহিল দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে এগিয়ে যায় রাফিয়ার দিকে। ঠিক রাফিয়ার সামনে গিয়ে বসে। রাফিয়া পুরো কাঁপছে। আহিল রাফিয়ার ঘোমটা তোলে। রাফিয়া নিচের দিকে তাকিয়ে আছে। আহিল এখনো ঘোর থেকে আর বের হতে পারছে না। তুই কি আমায় মেরে ফেলতে চাস? তাহলে এইগুলো কিসের জন্য শুনি? রাফিয়া এবার চোখ তুলে আহিলের দিকে তাকায়। আহিল নেশার চোখে তাকিয়ে আসে রাফিয়ার দিকে। রাফিয়া নিজেই আহিলের পাঞ্জাবির কলার চেপে ধরে আহিলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আহিল রিয়াকশন দেওয়ারও সময় পাচ্ছে না। আহিল নিজেও রাফিয়ার সাথে যুক্ত হয়। শুরু রাফিয়া করলেও এখন রাফিয়াই আহিলের বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। আহিল রাফিয়ার ঠোঁটে অনবরত চুমু দিয়ে যাচ্ছে, যেন কত বছরের পিপাসা মেটাচ্ছে সে। একটা সময় রাফিয়া হাঁপিয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু আহিলকে কিছুতেই থামাতে পারছে না। কিছুটা সময় পর আহিল নিজেই রাফিয়াকে ছেড়ে দেয়। ঠোঁট ছাড়লেও রাফিয়ার কোমর সারেনি। ভালোবাসতে চাই বউ, অনেক ভালোবাসতে চাই, আর দূরে থাকা সম্ভব হচ্ছে না। তবে এর জন্য দায়ী তুমি নিজেই থাকবে, সারা জীবন থাকবে। আই ওয়ান্ট ইউ। রাফিয়া মনে মনে মুচকি হাসে। এটাই তো চেয়েছে, আহিলকে ভালোবাসুক, নিজের কাছে টেনে নিক, সম্পর্কের অপূর্ণতাকে পূর্ণতার দিক। তাই নিজেই আহিলকে পাগল করেছে, ভালোবাসতে বাধ্য করেছে। এবার রাফিয়া পূর্ণ, এই কোনো বাধা নেই। নিজের মানুষটার ভালোবাসা পেয়েছে, এর থেকে বড় পূর্ণতা আর কী বা হতে পারে? হোক রাফিয়া সারা জীবনের জন্য দোষী।